আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রোহিঙ্গা চিরস্থায়ী গলার কাটা বাংলাদেশের, হাসিনার নোবেলের মোহে সর্বনাশ। বাংলাদেশের সেখান থেকেই বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। পার্বত্য শান্তি চুক্তির নেপথ্যেও ছিল হাসিনার এই মোহ। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠে হাসিনা। নোবেল পাওয়ার জন্য রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ মিয়ানমার সীমান্ত খুলে রেখেছিল হাসিনা। বিশ্বকে দেখাতে চেয়েছিল আমি কত বড় মানবতার মা। এরপর জানাবো, বুয়েটের ছাত্র আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ড অনুমোদন, জেল আপিল ও আপিলের উপর আজ রায় ঘোষণা হতে পারে। বিচারপতি একেম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের আজ এই কার্যতালিকা আসামিদের ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিল, জেল আপিল রায়ের জন্য রয়েছে। এদিকে কক্সবাজারে প্রাণ গেল পুলিশ সদস্যের। কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির খাদে পড়ে হাই পুলিশের এক সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত আরও 4 জন পুলিশ সদস্য। এদিকে গার্মেন্টসে ডাকাতির ঘটনায় বিএনপি নেতার গাড়ি চালক সহ 40 জন গ্রেপ্তার। নারায়ণগঞ্জের বন্দরে এক পোশাক তৈরির কারখানায় দুর্ধর্ষ ডাকাতি করেছে বিএনপির সভাপতির ব্যক্তিগত গাড়ি চালক সহ অনেকেই। এই ঘটনায় অন্তত 45 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা। জানাবো, চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো সেই ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ। আজ ঢাকার বসুন্ধরা সিটি থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেছে সিএমপির ডিসি উত্তরাজন আমিরুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো, ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলা, নিহত 23। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে 23 জন নিহত হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও অনেকেই। মূলত গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পরপরই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। রোববার 16 মার্চ এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশের চিরস্থায়ী গলার কাটা রোহিঙ্গারা, হাসিনার নোবেলের মোহে সর্বনাশ। পার্বত্য শান্তি চুক্তির নেপথ্যে ছিল হাসিনার এই মোহ। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠে পতিত স্বৈরাচার। ক্ষমতার পাশাপাশি পদকের মোহ পেয়ে বসছিল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। আর এই মোহে প্রচলিত আইনকানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের সীমান্তের দরজা খুলে দিয়েছিল হাসিনা। দেশের মাটিতে আশ্রয় দিয়েছিলেন রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে। ভবিষ্যৎ সমূহ বিপদের আশঙ্কা ব্যক্ত করে কূটনৈতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা এই সময় বারবার এ বিষয়ে সতর্ক করা সত্ত্বেও তা আমলে নেয়নি হাসিনা। বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টি পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সাজেন। মাদার অফ হিউম্যানিটি নামে একটি ভুয়া উপাদেয় নিজের নামে আগে বসান। সেখানে শেষ নয়, নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী ইস্যুকে কাজে লাগিয়ে পর্দার অন্তরালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য রাষ্ট্রের টাকায় বিদেশে লবিস্ট নিয়োগ করে হাসিনা। যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি। উল্টো আরও রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনে হাসিনা। এই প্রসঙ্গে
রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল শনিবার যুগান্তরকে বলেছেন, রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকতে পারলে আর যে তারা ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না এটা হাসিনা আগে থেকেই জানত। প্রশ্ন হলো তাহলে ঢুকতে দিল কেন? এর জবাব পরিষ্কার, মূলত হাসিনা ভেবেছিল এই উদ্যোগ নেয়ার ফলে তিনি খুব সহজে নোবেল প্রাইজ পাবেন। আর কিছু সামসা বিষয়টি আরও উস্কে দেয়। তারা শেখ হাসিনাকে নোবেল পুরস্কার পাওয়া এরকম নিশ্চিত করে দিয়েছিল, বলেছিল যে আপনি নোবেল পাবেনই পাবেন। এমনকি নোবেল পাওয়ার জন্য লবিস্ট নিয়োগ দেয় হাসিনা। টাকা খরচ করে যুক্তরাষ্ট্রে ও ইউরোপ সহ বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করেছিল। মাঝখানে চরম ক্ষতি হয় বাংলাদেশের। তিনি বলেন, বিপরীতে রোহিঙ্গারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা উল্টো বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে। ফলে ভবিষ্যতে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় থ্রেট হিসেবে দাঁড়াবে, এটা একরকম এখন নিশ্চিত করে বলা যাচ্ছে। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ড অনুমোদন, জেলাপিল ও আপিলের উপর আজ রায় ঘোষণা হতে পারে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রোববার আজ কার্যতালিকায় আসামিদের ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল ও জেল আপিলের জন্য রায়ের জন্য নির্ধারণ করা হয়েছে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ইলেকট্রনিক্স প্রকৌশল ট্রিপলি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। এতে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশ করে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা ও বানোয়াটের ভিত্তিতে অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। অভিযোগপত্র আমলে নিয়ে 2020 সালের 15 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত ওই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন, ডেথ রেফারেন্সের বিচারিক আদালত রায় সহ নথিপত্রে 2022 সালের 6 জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছায়, যেটি ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত। ফৌজদারি কোনো মামলায় বিচারিক আদালতের রায়ে কারো মৃত্যুদণ্ড হলে তা কার্যকর হাইকোর্টের অনুমোদন লাগে, যেটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। তাই সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি জেল আপিলও নিয়মিত আপিল করতে পারেন। সাধারণ ডেথ রেফারেন্স এসব আপিলের উপর একই সঙ্গে হাইকোর্টের শুনানি হয়ে থাকে, অর্থাৎ এটি চূড়ান্ত শুনানি। কক্সবাজারে গাড়ি থেকে খাদে পড়ে প্রাণ গেল পুলিশ সদস্যের। কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত 4 জন পুলিশ আহত হয়েছে। আজ 2টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়ন রিংভং এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম নাজমুল হাসান 50। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার গোকর্ণ এলাকার বাসিন্দা। হাইওয়ে পুলিশের চকরিয়াস্থ মালুমঘাটা ফাঁড়ির কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। টহল দেওয়ার সময় তাদের পুলিশের গাড়িটি খাদে চলে যায়। তখনই পুলিশ সদস্যরা গুরুতর আহত এবং এই পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন মালুমঘাটা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মোহাম্মদ জিয়াউদ্দিন, কনস্টেবল নুরুল আলম, কনস্টেবল অলি আহমেদ, কনস্টেবল শরীফুল ইসলাম। এদের মধ্যে জিয়াউদ্দিন ছাড়া বাকি 3 জনের অবস্থা আশঙ্কাজনক হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে চকরিয়া থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ ইয়াসিন মিয়া। তিনি জানান, দুপুরে চকরিয়াস্থ মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির একটি জিপ গাড়ি পুলিশ সদস্যদের নিয়ে চকরিয়া যাওয়ার পথে ডুলাহাজরা ইউনিয়নের রিংভং এলাকায় পৌঁছলে অন্য যানবাহনকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা 5 পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মালুমঘাট ক্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, নিহতের মরদেহ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। গার্মেন্টসে ডাকাতির ঘটনায় বিএনপি নেতার গাড়ি চালক গ্রেপ্তার। নারায়ণগঞ্জের বন্দরে এক পোশাক তৈরির কারখানায় দুর্ধর্ষ
ডাকাতির ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সহ তার ব্যক্তিগত গাড়ি চালক শিশিসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে গত বুধবার ভোরে মদনপুর ইউনিয়ন দেওয়ানবাগ এলাকায় অবস্থিত আল ফাহাদ ট্রেড লাইন্স নামে এক পোশাক তৈরির কারখানায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। গ্রেপ্তারকৃত আবুল বাশার ওরফে বাদশাহ ৪০ মুরাদপুর গ্রামের কায়ুম মিয়ার ছেলে ও মাহবুব আলম শিকদার দেওয়ানবাগ গ্রামের শহীদুল ইসলাম ওরফে শহীদ ড্রাইভারের ছেলে। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম জানান, মুখোশধারী ডাকাত দল গার্ডদের হাত পা বেঁধে ভল্ট লকার ভেঙে নগদ ১৩ লক্ষ টাকা সহ ২২ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বলেন, চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কারণে শিশিরকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। সারা দেশব্যাপী বিএনপি নেতাদের চাঁদাবাজি ও ডাকাতির ঘটনায় হয়রান সারা দেশের মানুষ। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতাদের ইন্ধনে এই ডাকাতির ঘটনা ঘটেছে, এমনটাই